আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমি অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবসায়িক গণিত সাবজেক্টের সেট তত্ত্ব অধ্যায় নিয়ে কথা বলবো। এটা এই অধ্যায়ের তৃতীয় পার্ট হবে। এখানে আমি এই কিছু সেটের পার্থক্যমূলক কিছু প্রশ্ন বিভিন্ন সময় পরীক্ষায় আসে। তো এই পার্থক্যসূচক প্রশ্ন নিয়ে আমি আজ আলোচনা করব। যেমন এখানে একটা প্রশ্ন আমি লিখেছি, সেটা হলো অসীম সেট ও সসীম সেটের মধ্যে পার্থক্য লেখো। তাহলে অসীম সেট এবং সসীম সেট কি, এটা কিন্তু আমাদের এর আগের ভিডিওতে মোটামুটি সবাই যদি পড়ে থাকো সবাই জেনে ফেলছো, আর যদি কেউ না পড়ে থাকো তাহলে ওই প্রথম ভিডিওটা দেখলে অসীম সেট এবং সসীম সেট ভালোভাবে বুঝতে পারবে। তো এখানে আমরা অসীম সেট এবং সসীম সেটের মধ্যে পার্থক্য দেখব। যেমন প্রথম হলো অসীম সেটটা আসলে কি। অসংখ্য বা অনির্দিষ্ট উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হবে অসীম সেট। আর অসীম সেট হলো অনির্দিষ্ট, মানে এর উপাদানগুলোর কোনো নির্দিষ্ট সীমা নেই। এটা এই যে সেটে কোনো উপাদান নির্দিষ্ট থাকে না, অসংখ্য উপাদান থাকে, সেটাই হলো অসীম সেট। কিন্তু নির্দিষ্ট সংখ্যক উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হবে সসীম সেট, মানে সসীম সেটের উপাদানগুলো অবশ্যই নির্দিষ্ট থাকবে। আবার একটা পার্থক্য আসে, সেটা হলো অসীম সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যায় না। মানে এখানে যেহেতু অসংখ্য উপাদান থাকে, তাহলে কিন্তু আমরা সহজে এগুলো গণনা করে শেষ করতে পারবো না অসীম সেটের উপাদান। অপরদিকে সসীম সেটের উপাদান যেহেতু নির্দিষ্ট থাকে, তাহলে সসীম সেটের উপাদানগুলোকে গণনা করে শেষ করা যায়। একটা উদাহরণ যদি ব্যবহার করো, যেমন একটা সেট যার উপাদান 1 2 3, এরপর ডট চিহ্ন ব্যবহার করা আছে, তার মানে এখানে আরও অসংখ্য উপাদান আছে যার কোনো সীমা নেই, তাহলে এই সেটটা কিন্তু একটা অসীম সেট। কিন্তু আমরা যদি সসীম সেটের উদাহরণ দেখি, সমান 1 2 3 4, এখানে তুমি স্পষ্ট বলতে পারো এখানে 4টা উপাদান আছে, তার মানে কি উপাদানগুলো গণনা করতে পারো, তাহলে সেটটা হবে একটা কি সেট, সসীম সেট। এখন আমরা যদি ভেনচিত্র দিই, যেমন এখানে একটা সেট, এই যে আয়তক্ষেত্রটা হলো একটা সার্বিক সেট। এই সেটের উপাদান 1 2 3, এরপর যেহেতু ডট ব্যবহার করা আছে, তার মানে এখানে অসংখ্য উপাদান আছে, তাহলে এটা হলো একটা অসীম সেট। ঠিক একইভাবে সসীম সেট এই আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র যাই বলো, এটা হলো সার্বিক সেট। এবং একটা সেট যার উপাদান 1 2 3 4, তার মানে সেটের উপাদানগুলো কিন্তু নির্দিষ্ট, তাহলে এটাই হলো কি সেট, সসীম সেট। তাহলে এই হলো আমাদের অসীম সেট এবং সসীম সেটের মধ্যেকার পার্থক্য। এবার আর একটা পার্থক্য নিয়ে এখন কথা বলি, সেটা হলো সমান সেট এবং সমতুল্য সেটের মধ্যে পার্থক্য লিখো। তো আমরা সমান সেট এবং সমতুল্য সেটের পার্থক্যগুলো আমরা নিচে লিখবো এখন। তো সমান সেট এবং সমতুল্য সেটের পার্থক্যটা আমরা দেখি। সেটা হলো সমান সেট কি, সেটা হলো যে দুইটি সেটে একই উপাদান যদি থাকে, যদি দুইটি সেটে সমান সমান সংখ্যক উপাদান এবং একই উপাদান থাকে, তাহলে তাদেরকে সমান সেট বলা হবে। আর যদি দুইটি সেটে সমান সংখ্যক উপাদান থাকে কিন্তু উপাদানগুলো যদি একই না হয়, সমজাতীয় না হয়, তাহলে তাদেরকে বলা হবে সমতুল্য সেট। সমান সেট হলো উপাদানগুলো সমান হবে এবং উপাদানগুলো একই হবে। আর সমতুল্য সেট হলো উপাদানগুলো শুধু সমান সংখ্যক উপাদান হবে, কিন্তু উপাদানগুলো একই হবে না। আচ্ছা, এখানে হলো সমান সেট, দুইটি সেটের উপাদান একই হয়। আর সমতুল্য সেট হলো দুইটি সেটের উপাদান ভিন্ন হয়, উপাদানগুলো এক হয় না, সংখ্যা সমান হয়। তা এবং বি যদি দুইটা সেট হয়, তাহলে সমান সেটকে ইকুয়াল বি দ্বারা প্রকাশ করতে পারি। আবার এবং বি যদি দুইটা সমতুল্য সেট হয়, তাহলে ইকুইভ্যালেন্ট এটাকে আমরা বলি, বা সমতুল্য বি, তিনটা দাগ দিলে এটাকে আমরা ইকুইভ্যালেন্ট বলি। আচ্ছা, একটা সেট যার উপাদান 1 2 3, বি একটা সেট যার উপাদান 2 3 1। একটু খেয়াল করো, সেটে 1 2 3 আছে, বি সেটেও কিন্তু 1 2 3 আছে। তার মানে কি সেটে তিনটা উপাদান, বি সেটেও তিনটা উপাদান, এবং উপাদানগুলো সেম, একই, এই জন্য হলো বি সেটের সমান সেট। এখানে সেটের উপাদান হলো 1 2 3, বি সেটের উপাদান বি সি আছে। এখানে তিনটা উপাদান, বি সেটেও তিনটা উপাদান, কিন্তু উপাদানগুলা একই রকম নয়, এই জন্য ইকুইভ্যালেন্ট বি হবে, সমান বি লেখা যাবে না, ইকুইভ্যালেন্ট হলে তিনটা দাগ দিতে হবে। এবার আমরা শিখবো যে প্রকৃত উপসেট এবং অপ্রকৃত উপসেটের মধ্যে পার্থক্য শিখবো আমরা, যে প্রকৃত উপসেট এবং অপ্রকৃত উপসেটের মধ্যে পার্থক্য নিম্নরূপ। এখানে হলো প্রকৃত উপসেট, এই জায়গা হলো অপ্রকৃত উপসেট। তো প্রকৃত উপসেট কাকে বলে? একটি সেটের উপাদানগুলো থেকে কমপক্ষে একটি উপাদান কম নিয়ে গঠিত উপসেটকে বলা হবে প্রকৃত উপসেট। মানে একটা সেটে যা যা উপাদান থাকবে তার থেকে অন্তত একটা উপাদান যদি উপসেটে কম থাকে, সেটাই হবে প্রকৃত উপসেট। আর একটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হবে অপ্রকৃত উপসেট। মানে একটা সেটে যা যা উপাদান আছে সবগুলো নিয়ে যদি আমরা একটা উপসেট তৈরি করি, তাহলে সেটাই হবে অপ্রকৃত উপসেট। যে কোনো সেটেরই 2n-1 সংখ্যক প্রকৃত উপসেট হয়, মানে একটা উপসেট কম হবে। একটা জিনিস খেয়াল রাখবো, সবসময় কিন্তু একটা সেটের 2n সংখ্যক উপসেট হয়, কিন্তু একটা উপসেট প্রকৃত সেট হবে না, এই জন্য 2-1 সংখ্যক হবে প্রকৃত উপসেট। আর যে কোনো সেটের মাত্র একটা অপ্রকৃত উপসেট হতে পারে, কখনোই একের বেশি অপ্রকৃত উপসেট হবে না।
আচ্ছা, তারপর হলো প্রকৃত উপসেটকে আমরা এই চিহ্ন দ্বারা, এই যে সাবসেট চিহ্ন অথবা এটাকে এইভাবে চিহ্ন দ্বারা আমরা সূচিত করতে পারি। আর অপ্রকৃত উপসেটকে আমরা এই যে সাবসেট অর ইকুয়াল, এটা এদিকে বা এদিকে যে দিক দিয়ে আমরা সূচিত করতে পারি। যেমন এ একটা সেট যার উপাদান 1 2 3 4, বি একটা সেট যার উপাদান 3 4। একটু খেয়াল করো, এখানে কিন্তু এ সেটের সব উপাদান বি সেটে নাই, তাহলে এ সেটটা বি সেটের উপসেট হবে না। কিন্তু বি সেটে 3 4 উপাদান যেহেতু এ সেটে আছে, কাজে বি সেটটাকে আমরা বলতে পারি এ সেটের উপসেট। তবে এখানে একটা কথা খেয়াল করো তোমরা, এখানে কিন্তু বি সেটে যে উপাদান আছে তা এ সেটের উপাদান থেকে কিন্তু কম সংখ্যক উপাদান। তাহলে বি সেটটা হবে এ সেটের কি সেট, প্রকৃত উপসেট। এটাকে আমরা বলতে পারি বি প্রপার সাবসেট এ, অথবা এই যে বি, এটাকে মানে এটাকে এভাবেও লেখা যায়, ইচ্ছা করলে এভাবে প্রকাশ করা যায়। আচ্ছা, এখন আমরা আসি অপ্রকৃত উপসেটের ক্ষেত্রে। যেমন এ একটা সেট যার উপাদান 1 2 3 4, বি একটা সেট যার উপাদান 4 2 3 1। খেয়াল করো, এ সেটে যা যা উপাদান আছে বি সেটে কিন্তু সেম উপাদান আছে 1 2 3 4। তাহলে যেহেতু এ সেটের সকল উপাদানই বি সেটে আছে, তাহলে এ হবে একটা ইমপ্রপার সাবসেট হবে বি। একইভাবে বি এর সকল উপাদান যেহেতু এর মধ্যে আছে, তাহলে বি সেটটাও হবে ইমপ্রপার সাবসেট হলো এ। মানে এটাও বি এর একটা অপ্রকৃত উপসেট, বিটা হলো এ এর একটা অপ্রকৃত উপসেট। এবার আমরা বলবো অন্তর সেট বা বিয়োগ সেট এবং পূরক সেটের মধ্যে পার্থক্য লেখো। তাহলে অন্তর সেট বা বিয়োগ সেট এবং পূরক সেটের মধ্যে পার্থক্য নিম্নরূপ। আচ্ছা, অন্তর সেট কি? সেটা হলো প্রথম সেটের যে উপাদানগুলো দ্বিতীয় সেটে নাই, প্রথম সেটের যে উপাদানগুলো দ্বিতীয় সেটে নাই সেই উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলা হবে অন্তর সেট এবং বিয়োগ সেট। এর আগে আমি বারবার বলেছি যে অন্তর বা বিয়োগ সেটে শুধু প্রথম সেটের সেই উপাদানগুলো নিতে হবে যে উপাদানগুলো দ্বিতীয় সেটে থাকবে না। আর পূরক সেট হলো সার্বিক সেটের যে উপাদানগুলো প্রদত্ত সেটে নাই সেই উপাদানগুলো নিয়ে গঠিত সেটকেই প্রদত্ত সেটটির পূরক সেট হবে। প্রদত্ত সেট বলতে যে কোনো একটা সেট দেওয়া থাকবে এ বি সি। তো এই এ বি সি যে সেটের উপাদান থাকবে সেই উপাদানগুলো যদি আমরা সার্বিক সেটের উপাদানগুলো থেকে বাদ দিই, তাহলে আমরা পূরক সেট কি বলবো? যে সার্বিক সেটের যে উপাদানগুলো প্রদত্ত সেটে নাই সেই উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে প্রদত্ত সেটটির পূরক সেট বলা হবে। মানে একটা সেট যদি এ হয়, তাহলে এর মধ্যে কী কী উপাদান আছে সেই উপাদানগুলো আমরা পূরক সেট থেকে বাদ দিয়ে দেবো। তাহলে পূরক সেটের যে বাকি উপাদান থাকবে সেই উপাদান নিয়ে গঠিত সেটটাই হবে এ সেটের পূরক সেট। মানে বিয়োগ সেটটা যে কোনো দুইটা সেটের মধ্যে বিয়োগ হতে পারে, কিন্তু পূরক সেট হবে সবসময় সার্বিক সেট থেকে বিয়োগ করতে হবে। এই হলো পার্থক্য। যেমন বিয়োগ সেট হলো এ এবং বি এর মধ্যে হতে পারে, বি এবং সি এর মধ্যে হতে পারে, কিন্তু পূরক সেটের ক্ষেত্রে সবসময় বাদ দিতে হবে ইউ সেট থেকে, মানে সার্বিক সেট থেকে। এটাই হলো পার্থক্যমূলক। আচ্ছা, আবার আসি, অন্তর সেট হলো এ এবং বি সেটের যদি অন্তর সেট হয় তাহলে আমরা এ বাদ বি দ্বারা প্রকাশ করতে পারি, অথবা যে বলছিলাম এ মাইনাস বি দ্বারাও প্রকাশ করা হয়। আর এ একটা সেট হলে তো এ সেটের পূরক সেটকে এ প্রাইম অথবা এ কমপ্লিমেন্ট মানে সি, অথবা এ এর উপর একটা এরকম আমরা বার চিহ্ন বা দাগ দিয়েও আমরা প্রকাশ করতে পারি। তিনভাবে পূরক সেট প্রকাশ করা যায়, প্রাইম দ্বারা, এ সি দ্বারা, আর এ বার দ্বারা। কোনো কিছুর উপরে এরকম একটা দাগ থাকলে এটাকে বার বলা হয়। আচ্ছা, এখন এ একটা সেট যার উপাদান 1 2 3 4 এবং বি একটা সেট যার উপাদান হলো 2 3 4 5 2 4 5 6। এ একটা সেট যার উপাদান কত 1 2 3 4 এবং বি একটা সেট যার উপাদান হলো 2 4 5 6। সেক্ষেত্রে এ এবং বি এর অন্তর সেট হবে। তাহলে খেয়াল করো, এ সেট থেকে বি এর উপাদান বাদ দিতে হবে। এ সেটে 1 আছে, 1টা লিখতে পারবা। এ সেটে 2 3 2 আছে, বি সেটে 2, এটা বাদ দিয়ে দিতে হবে। এ সেটে 3 আছে, যেহেতু বি সেটে 3 নেই 3টা লেখা যায়। এ সেটে 4 আছে, বি সেটে তো 4 আছে, তাহলে 4ও বাদ যাবে। তাহলে এর থেকে বি এর উপাদান বাদ দিলে এ সেটে আর কি কি থাকে? এ সেটে থাকে 1 আর 3। তাহলে এ বাদ বি হলো 1 আর 3। আমরা বি সেটে আর কি কি উপাদান থাকে সেটা আমরা আর দেখব না। সবসময় বিয়োগ সেটের দ্বিতীয় সেটের কি কি উপাদান আরও থাকে, খালি থাকে, অবশিষ্ট থাকে, এটা আর আমরা বিবেচনা করব না। আর পূরক সেটের ক্ষেত্রে অবশ্যই সার্বিক সেট থাকতে হবে। যে ইউ একটা সেট যার উপাদান হলো 1 2 3 4 5, এ একটা সেট যার উপাদান হলো 2 4 5। সেক্ষেত্রে এ সেটের যে পূরক সেট আমরা যদি বলি এ কমপ্লিমেন্ট এ সি, সেটা হবে কি ইউ সেট থেকে আমাদের বাদ দিতে হবে কিসের উপাদান? এ সেটের উপাদানগুলো বাদ দিতে হবে। হ্যাঁ, তাহলে ইউ সেট থেকে যদি এ সেটের উপাদান 2 4 4 বাদ যাওয়া যায়, 2 4 5 বাদ দিলে ইউ সেটের আর কি থাকে? এ সেটে থাকে কত? ইউ সেটে থাকে কি 1 আর 3। তাহলে এই 1 আর 3 হলো এ সেটের কি সেট? পূরক সেট। এ সি দ্বারা বা এ প্রাইম দ্বারা প্রকাশ করতে পারে। এখন ভেন চিত্র যদি দাও, যেমন এ একটা সেট, বি একটা সেট, তাহলে এখন খেয়াল করো, এই এ সেট থেকে যদি বি সেটটা বাদ দিয়ে দাও, তাহলে এই যে এ সেটে যে দাগ দেওয়া অংশটুকু থাকে সেটাই হলো এ বাদ বি। আর
পূরক সেটের ক্ষেত্রে তো আমরা আবারও বলছি, পূরক সেটের ক্ষেত্রে কী করতে হবে, এই ইউনিভার্সাল মানে সার্বিক সেট থেকে বাদ দিতে হবে। তো সার্বিক সেট থেকে যদি আমরা এই যে বৃত্তটাই তো এ সেট, এইটা যদি বাদ দিই তাহলে ইউ সেটের যে দ্বারান্বিত অংশটা থাকে সেটাই হলো এ সেটের পূরক সেট। আশা করি তোমরা এই অন্তর সেট বা বিয়োগ সেট এবং পূরক সেটটা ভালোভাবে বুঝতে পারছো। এবার একটা প্রশ্ন আসবো, সেটা হলো একটা পার্থক্য আসবো এখান থেকে, যে কোনো দুইটা বা তিনটার পার্থক্য, দুইটা নিয়ে তিনটা নিয়ে চারটা নিয়ে পার্থক্য পরীক্ষায় আসতে পারে, এর আগেও আসছে। সেটা হলো এটা জিরো, এটা দ্বিতীয় বন্ধনীর ভেতরে জিরো, এটা ফাই দ্বিতীয় বন্ধনীর ভেতরে ফাই এবং ফাঁকা, এর মধ্যে পার্থক্য লিখো। মানে এখানে যে কোনো দুইটা বা তিনটার মধ্যে পার্থক্য লিখতে বলতে পারে। আচ্ছা, প্রথমে আমরা জিরো কথা বলি। জিরো কিন্তু জিরো যেহেতু কোনো দ্বিতীয় বন্ধনী নাই, দ্বিতীয় বন্ধনী ছাড়া তো আর সেট প্রকাশ করা যায় না। কাজে যেহেতু জিরোটাকে দ্বিতীয় বন্ধনীর ভেতরে আবদ্ধ করে রাখা হয় নাই, কাজে জিরো প্রকৃতপক্ষে কোনো সেট নয়, এটা যে কোনো সেটের একটা উপাদান হতে পারে, তাই না? যেমন এ একটা সেট যার উপাদান 0, 1, 2, 4, তাহলে এখানে জিরো হলো এ সেটের একটা উপাদান, কিন্তু জিরো নিজে কোনো সেট হবে না। কেন হবে না? কারণ জিরোকে দ্বিতীয় বন্ধনীর ভেতরে আবদ্ধ করা হয়নি। এবার আসে আমরা পরেরটা আসবো, সেটা হলো এই দ্বিতীয় বন্ধনীর ভেতরে এবার জিরো দেওয়া হয়েছে। আমরা কি জানি যে দ্বিতীয় বন্ধনীর ভেতরে কিন্তু যে উপাদানগুলো থাকে সেটা এক একটা সেটের উপাদান। সেই উপাদান সেগুলো হলো সংখ্যা বা চলক বা অক্ষর যাই থাকুক দ্বিতীয় বন্ধনীর ভেতরে, তারা হলো সেটের এক একটা উপাদান। তো এখানে যেহেতু জিরো থাক আর যাই থাক, যেহেতু এটা দ্বিতীয় বন্ধনীর ভেতরে আবদ্ধ আছে, এই কারণে এটা একটা একক সেট। কেন? কারণ আমরা জানি যে সেটে একটি মাত্র উপাদান থাকে তাকে একক সেট বলা হয়। তাহলে এই যে দ্বিতীয় বন্ধনীর ভেতরে জিরো আছে, এটা একটা কি সেট? একক সেট। কারণ সেটিতে একটি মাত্র উপাদান আছে, সেটা হলো জিরো। এখন এই যে আমরা এই ফাই এবং এই যে দ্বিতীয় বন্ধন, দ্বিতীয় খালি যে দ্বিতীয় বন্ধন আছে, দুইটা সেম জিনিসে, এই জন্য আমরা একত্রে আমরা এটা লিখতে পারছি। এটাও ফাঁকা সেট, এটাও কিন্তু একটা ফাঁকা সেট। ফাঁকা সেটকে দুইটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, একটা হলো ফাই দ্বারা, একটা হলো এরকম ফাঁকা রেখে দ্বিতীয় বন্ধনীর দ্বারা আমরা ফাঁকা সেট প্রকাশ করতে পারি। তো একটা জিনিস খেয়াল রাখবা যে দ্বিতীয় বন্ধনী দ্বারা কখনোই, দ্বিতীয় বন্ধনী ছাড়া কিন্তু কখনো সেট প্রকাশ করা যায় না, শুধুমাত্র ফাই দ্বারা ফাঁকা সেট প্রকাশ করা যায়, এটা দ্বিতীয় বন্ধনী দ্বারা থাকবে না। তাহলে এই দুইটা দ্বারা আমরা কি সেট প্রকাশ করি? ফাঁকা সেট, তাই না? এটা ফাঁকা সেট মানে এই সেটে কোনো উপাদান নাই। এখন আরেকটা রয়ে গেল, সে দ্বিতীয় বন্ধনীর ভেতরে ফাই দ্বারা আবদ্ধ করা আছে। আমরা কি শিখছিলাম যে দ্বিতীয় বন্ধনীর ভেতরে যদি কোনো সংখ্যা থাকে, কোনো চলক থাকে, তারা হবে সেটের উপাদান। যেহেতু এটা এই ফাইটা দ্বিতীয় বন্ধনীর ভেতরে আবদ্ধ করে রাখা হয়েছে, তাহলে এই ফাইটা হয়ে গেছে এই সেটের একটা উপাদান। কয়টা উপাদান? একটা। আর আমরা তো শিখছি যে যদি কোনো সেটের একটি মাত্র উপাদান থাকে তাকে আমরা বলবো একক সেট। তাহলে এটা আসলে মূলত একটা একক সেট। কেন? কারণ এখানে ফাই এই সেটের একটা উপাদান। আসলে আশা করি সবাই বুঝতে পারছো। এই হলো মোটামুটি এই সেটের, এই সেট অধ্যায়ের, সেট তত্ত্ব অধ্যায়ের যে থিওরি প্রশ্নগুলো মোটামুটি শেষ হয়েছে। এরপরে যদি কখনো বোর্ডের কোনো প্রশ্ন আমি খুঁজে পাই, তাহলে আমার পরবর্তী যে কোনো ভিডিওতে তা দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তী ভিডিও থেকে কিন্তু আমরা এই সেট তত্ত্বের যে অঙ্ক আছে সেই অঙ্কগুলো নিয়ে আমরা কথা বলবো। সবাই এই সেট তত্ত্বের যে থিওরিগুলো আছে এগুলো ভালোভাবে পড়ে ফেলো, কারণ থিওরি কিন্তু আসে পরীক্ষায়, এবং এই থিওরিগুলো না বুঝলে আমরা কিন্তু অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারবো না। আশা করি সবাই আমার সাথে থাকবে, আমার জন্য দোয়া করো। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।